গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে আসছে কৃষি। এখনকার প্রচলন অনেক আধুনিক, স্মার্ট। পুরনো জ্ঞান পেছনে ফেলে এখন প্রযুক্তির পেছনে ছুটছে কৃষকেরা। অনেকে তো হোয়াইট কলার জব ছেড়ে কৃষিতে নাম লেখাচ্ছেন। তারপরও বাংলাদেশে খাদ্য আমদানি বন্ধ হচ্ছে না। জমির পরিমাণ কমায় স্মার্ট ফার্মিং নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে। তাহলে কৃষির ভবিষ্যৎ কি, তা জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব সুব্রত রঞ্জন দাস, আপনি আমাদেরকে অনেকদিন পর আপনাকে আমরা স্টুডিওতে পেয়েছি, সেজন্য আপনাকে আমরা শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, তারপর আপনি আজকে আমাদেরকে আবার সময় দিচ্ছেন। কিন্তু যেই বিষয়টি নিয়ে আপনি বিভিন্ন সময়ে আমাদের ব্যক্তিগত আলোচনাতেও বোধহয় আপনি কনসার্ন দেখিয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশে কৃষির এত উন্নয়ন হলো, এত আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলো, কিন্তু তারপরেও আমাদের প্রত্যেক বছর কোনো না কোনো সময় কোনো না কোনো পণ্য আমদানি করে নিয়ে আসতে হয়। আমরা কৃষির বিবর্তনের কথা বলি, আমাদের কৃষির অনেক উন্নয়নের কথা বলি, আমদানি আমরা বন্ধ করতে পারলাম না। এখন তো ডলারের দামের কারণে আনার খরচও বেড়ে গিয়েছে। আমরা আসলে কৃষিতে ম্যাচুরিটি কতটা পেলাম শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে, আমাকে আবারও ইনভাইট করার জন্য। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন, ব্যাপারটা আসলে প্রথমত বলতে যে আমাদের এগ্রিকালচারে অনেক বেশি উন্নয়ন হয়েছে। আমরা স্বাধীনতার পরে আপনার 7 কোটি মানুষ থেকে, আপনি জানেন এখন মানুষ কেউ 16 কোটি, কেউ বলে 18 কোটি, তো সবাই তো খেয়ে পড়েই আছে। তো এই হিসাবে আমরা অনেক উন্নতি করেছি। কিন্তু যদি বলি যে আসলে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের উন্নতিটা অনেক কম। কম এই কারণেই যে আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলিতে আমাদের সাথেই যারা কৃষিতে একরকমই ছিল, তাদের সাথে যদি কম্পেয়ার করি, তখন দেখা যাবে আমরা অনেক পিছনে আসি। যে কারণে যদি মানে সামারি করে বলা যায় যে আমরা আসলে $1500 কোটি সমান, অ্যাবাউট $15 বিলিয়ন সমান আমরা এগ্রিকালচার বা এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট ইম্পোর্ট করি, এবং যেটা আমাদের প্রায় রেমিটেন্সের সমান। মানে যেটা আমরা রেমিটেন্স পাই, আর খাদ্য উৎপাদন করতে বা খাদ্য আনতেই এই জিনিসটা শেষ হয়ে যায়। তো এটা আসলে একটা বড় সমস্যাই বলা যায়। আরেকটা হলো যে এগ্রিকালচার যদি আমরা যেভাবে গ্লোবালি আগাচ্ছে, আমরাও আগাচ্ছি, কিন্তু আমরা যদি গ্লোবাল স্পিডটা ক্যাপচার করতে পারি, তাহলে এই ইম্পোর্টটা অনেকটাই রিপ্লেস করা সম্ভব। সেটার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমরা এই খাদ্য আমদানি, তো দেখা যায় যেটা উদ্বৃত্ত ফসল, যেমন ধান আমাদের কোনো সময় প্রাইস কমানোর জন্য হচ্ছে আমদানি করতে হয়, কিন্তু এই আমদানি ট্রেন্ডটা থেকে আমরা আসলে কেন বেরোতে পারছি না? আমাদেরকে আসলে কৃষিতে যতটা উৎপাদন করা দরকার ততটা করা যাচ্ছে না, নাকি আমাদের আসলে জমির সংকট, না অন্য কোনো সমস্যা আছে? প্রথম কথা হলো যে ধানে আসলে উৎপাদনের গ্যাপ আছে। আমরা এখনও যে পরিমাণ বাংলাদেশে, আমরা যদিও বলি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আপনার এসব ডাটা তো ইম্পোর্ট ডাটা বাংলাদেশে ওপেন। আপনি অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে প্রায় চালের ইম্পোর্ট হয়, এটা 30,000 কোটি টাকার কাছাকাছি চাল আমরা ইম্পোর্ট করি। এর একটা বড় কারণ হলো যে আমাদের পার হেক্টর ইল্ড কম কম্পেয়ার টু আদার্স। আরেকটা হলো যে এটা আসলে ডাটা নাই, আমাদের কনজামশনের যে ডাটাটা, এই ডাটাটা আসলে কোনো ধান না, কোনো ক্রপেরই জন্যই কনজামশনের সিজনের সাথে এবং ভেরিয়াস রিজনের সাথে ভেরি করে এরকম ডাটা নাই। যে কারণে আপনার অনেক সময় আমাদের ধান যতটুকু দরকার তার চেয়ে একটু বেশি থাকে, আবার অনেক সময় কম থাকে। আমি যদি এক্স্যাক্টলি বলি, আমাদের ধানের আসলে যদি আর 3% আমরা ইল্ড ইনক্রিজ করতে পারি, প্রোডাকশন বাড়াতে পারি আমরা, তাহলে আসলে আমাদের ধানে 30,000 কোটি টাকা সেভ হয়ে যাবে এটা করার জন্য। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একদম কৃষি প্রযুক্তির সাথে সরাসরি জড়িত আপনাদের প্রতিষ্ঠান থেকে, সে কারণে আমি প্রশ্নটা করতে চাই। যখনই আমরা দেখি যে ধান কাটার মৌসুম আসলো, ধানের প্রসঙ্গ যেহেতু আসলো সেজন্যই করছি, আমরা দেখি এখনও কৃষক অনেক সময় কৃষি শ্রমিকের সংকট বলে এক ধরনের একটা অভিযোগ তোলেন যে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যেটা কিছু অংশে সত্যিও। সেটার বিকল্প হিসেবে আপনারা নানা সময় আপনাদের যে হারভেস্টার মেশিন বা অন্যান্য যন্ত্রাংশ, সেগুলো ব্যবহারের কথা বলেন, এবং সেটা অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। কিন্তু প্রচলনটা ব্যাপ্তি পেল কিনা, অন্যান্য যন্ত্রের ক্ষেত্রে আসলে কৃষক সেগুলোকে গ্রহণ করছে কিনা? এটা আসলে একটা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। প্রথমত আপনি যদি জমি চাষের কথা বলেন, আমরা ট্রাক্টর বিক্রি করি। জমি চাষের কথা বলেন, জমি এখন চাষ কিন্তু পাওয়ার টিলার অথবা ট্রাক্টর দিয়ে 100%। আপনি আর হালের বলদ দিয়ে যদি আপনি ইভেন আপনাদের শোর জন্য শুটিংও করতে চান, তাহলে আপনাকে 2-3 দিন সময় নিয়ে বের করতে হবে যে কোথায় হালের বলদ আছে বা হয়তো এটা। আর
হারভেস্টারের যে আপনার আসলে হারভেস্টারে বাংলাদেশে কিন্তু জমির কৃষকের সংকট আছে লেবারের, কিন্তু এখনও কিন্তু কিছু কৃষি শ্রমিক অ্যাভেলেবল আছে। গ্যাপটা হলো 40% লেবার শর্টেজ, এটা হয়তো একটু বেড়েছে। কিন্তু এখন যে পরিমাণ হারভেস্টারের এই স্পেশালি হারভেস্টার তো বাংলাদেশে প্রমোশন শুরু হলো কোভিড থেকে। তো এই কোভিডের সময় থেকে 2020 সাল থেকে এখন পর্যন্ত যে পরিমাণ হারভেস্টার মাঠে গিয়েছে, এটা আপনার আমাদের 15% জমিকে কভার করছে। এটা হলো বাই পপুলেশন। আরেকটা যদি বলি, হারভেস্টার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, গিয়ে হারভেস্টিং করে দেয়। 25% পর্যন্ত জমি এখন হারভেস্টিংয়ের আওতায় আছে। তো এটা সময়ের অনুযায়ী এটা অনেকটাই এগিয়েছে, কিন্তু শর্টেজও রয়ে গেছে, হারভেস্টারেরও ডিমান্ড আছে, গভর্নমেন্টের সাবসিডি এখানে আছে। আমি বলবো যে এটা আরও বাড়ানো দরকার, এবং এটা আরও সিস্টেমেটিক করা দরকার। কিন্তু ইমপ্রুভমেন্টটা যদি বলি, একদম 2020 সাল থেকে 2024 সালে এসে যদি আপনার 20%-এর উপরে জমি যদি আপনার হারভেস্টিং মেশিন দিয়ে হয়, তাহলে এটা বাংলাদেশের স্পিড অনুযায়ী অনেক অনেক এগিয়েছে। অন্যান্য যন্ত্রগুলোর ক্ষেত্রে কেমন ব্যবহার? অন্যান্য যন্ত্রের ক্ষেত্রে তো আসলে চাষের যে ট্রাক্টর এবং কিন্তু ট্রান্সপ্লান্টার, ধানের তো আপনার জমিতে ধান লাগানো একটা বড়, কিন্তু ট্রান্সপ্লান্টারে আমি বলবো যে খুব বেশি ডেভেলপমেন্ট হয় নাই এখনো 1% জমি ট্রান্সপ্লান্টারের আন্ডারে আসে না। এগুলো আস্তে আস্তে অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে। হারভেস্টারটা আসলে হলো কি, আপনার জমিতে চোখের সামনে হারভেস্টিংটা করা যায়, চোখের সামনে দেখতে পায়, বেনিফিটটা দেখতে পায়, এই জন্য হারভেস্টারটা খুব মানুষ তাড়াতাড়ি নিচ্ছে, গভর্নমেন্টের সাবসিডিও ফোকাস। কিন্তু ট্রান্সপ্লান্টারের যে ব্যাপারটা, এটা একটা প্র্যাকটিসের সাথে হাতে যখন লাগায়, অনেক বড় বড় চারা লাগায়, যখন ট্রান্সপ্লান্টারে লাগায় ছোট চারা লাগানো যায়, এবং এটা যখন রেজাল্টটা পাওয়া যায়, রেজাল্টটা হারভেস্টিং করলে তারপরে যদি কেউ কাটে মাপে, তাহলে সে বুঝতে পারে। এই জন্য এই জায়গাটাতে ট্রান্সপ্লান্টার। কিন্তু যখন ইকোনমিতে আপনার $2000 বেশি আপনার পার ক্যাপিটা ইনকাম হয়, তখন ট্রান্সপ্লান্টার টেকনোলজি আসলে মুভ করে। আমাদের দেশেও হবে, কিন্তু হারভেস্টারটা আসলে যেভাবে যাচ্ছে, ট্রান্সপ্লান্টার হয়তো আস্তে আস্তে এখন এটাতে ফোকাস বাড়বে। আর এইসব জিনিসে আসলে গভর্নমেন্টের সাপোর্টটা একটু বেশি দরকার পড়ে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, আমি জানি যে আপনারা সবসময় নতুন ধরনের কি প্রযুক্তি আসছে কৃষিকে ঘিরে, সেটা নিয়ে আপনারা R&D করতে থাকেন, এবং আপনারা কিছু জিনিস এসে পরীক্ষামূলকভাবে নিয়ে এসে দেখেন। আমি একটু অডিয়েন্সকেও জানাতে চাই, সেটা হচ্ছে নতুন কি ধরনের প্রযুক্তি আসলে আমরা সামনে কৃষিতে এক্সপেক্ট করতে পারি। সেটা আপনাদের প্রতিষ্ঠান থেকে হতে পারে, বা অন্য কোনোভাবে বাংলাদেশ আসলে আসছে চাচ্ছে কিনা, যেটা বিশ্বে অলরেডি প্রচলন হয়ে গিয়েছে। আসলে এগ্রিকালচার তো আসলে আপনার অনেক আমাদের আশেপাশে অনেক ডেভেলপ। তো ধরেন আপনার আমি যে ট্রান্সপ্লান্টারের কথা বললাম, ট্রান্সপ্লান্টারের সাথে সাথে আপনার জানেন যে এখন ফসল আপনার যে আছে, ফসলে যে আপনার কীটনাশক বলেন বা ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার স্প্রে করার জন্য গ্লোবালি এগ্রিকালচার ড্রোন খুবই বেশি প্রচলিত এবং খুবই এফিশিয়েন্ট। এবং আপনি জানেন যে পেস্টিসাইড স্প্রে করা মানুষের জন্য হার্মফুলও। এবং আমাদের এখানে এখন ধরেন অনেক ধরনের ক্রপ বাড়ছে, যখন ভুট্টা বাড়ছে, ভুট্টা গাছের যে হাইট হয়, এখানে আসলে মানুষের হাতে স্প্রে করে ততটা সুবিধাও করতে পারে না। তো এখানে ড্রোন আপনার ইউজ করে অন্য জায়গায়। আমাদের এখানে এখনও ড্রোনের এগ্রিকালচার ড্রোন ইউজ করার আমরা ট্রায়াল করার চেষ্টা করছি, কিন্তু পলিসি নাই এখানে। তারপরে আপনার সবচেয়ে বড় কথা হলো যে জমিতে আসলে কি ধরনের রিসোর্স ইউজ করতে হবে, এগুলি সেন্সর এবং আপনার ইল্ড ম্যাপিং করে আপনার অন্য জায়গায় কাজ করে। কিন্তু আমরা কিন্তু এখনও পুরান দিনে জমিতে সয়েলে কি আছে বা না আছে, কৃষক তার অনুমান মতোই জমিতে ইনপুট দিচ্ছে। কিন্তু আপনি জানেন যে আমরা যে যত বেশি চাষ করব, তত বেশি মনে করেন বিভিন্ন আমরা তিনটা ফার্টিলাইজার ইউজ করি, কিন্তু আরও ফার্টিলাইজার দেওয়ার সুযোগ আছে, কোন জায়গায় কতটুকু। এবং আমাদের কাছে টেকনোলজি আছে যে আমাদের হারভেস্টারের সাথে ইল্ড সেন্সর দেওয়া আছে। ইল্ড সেন্সর দিয়ে আসলে এটা খুব সিম্পল, যে জমিতে এখন ধান কাটে, তো ধান কাটার সময় আমরা ইলটা মাপি যে এই জমি এই পার্ট থেকে কতটুকু ইল্ড আসলো আর এই পার্ট থেকে কতটুকু ইল্ড আসলো। তো সুন্দর একটা ম্যাপ পাওয়া যায়। ম্যাপ দিলে দেখা যায় যে জমির এক মাথা থেকে আরেক মাথায় 30-40% পর্যন্ত ইল গ্যাপ আছে। তো এই ইলটাকে আপনার টেস্ট করে তারপরে এখানে নতুন ফার্টিলাইজার দেওয়া, তারপরে আপনার প্রসেসিংয়ে আপনার অনেক বেশি করা, অনেক ধরনের টেকনোলজি ইউজ করা। সো টেকনোলজি আসলে এগ্রিকালচার এখন অনেক ডেভেলপ, এবং হিউম্যানের ইন্টারাকশন কমে। সবচেয়ে বড় কথা হলো যে টেকনোলজির চাইতে আপনার মেথডটা চেঞ্জ করাটা খুব জরুরি। মেথডটা হলো যে আমরা এখনও ইন্ডিভিজুয়াল একজন কৃষক কতটুকু কী চাষ করবে তার উপরেই আসলে আমরা বসে আছি। কিন্তু আসলে আমাদের ন্যাশনাল লেভেলে প্ল্যানিং থাকা উচিত, যে আসলে আমার কতটুকু আলু দরকার, কতটুকু আদা দরকার, কতটুকু পেঁয়াজ দরকার, এবং যেগুলি আবার উৎপন্ন হয় এগুলির মার্কেটিং, এবং এগুলি প্রসেসিং, এবং এগুলির প্রিজার্ভেশন, এইগুলিতে আমাদের কাজ করা দরকার। আপনি ধরেন আজকে থিওরিটিক্যালি যদি যেসব জমিতে পেঁয়াজ হয়, এই চাষি তো আর বাধ্য না যে সে পেঁয়াজ চাষ করবে,
বা ধান হচ্ছে, সে যদি মনে করে যে আমাদের এই বছর আমাদের জমিটা আমি খালি রাখতে চাই, এবার আর আমি চাষ করব না, তো তাহলে আমরা খাবার পাবো কোথায়? আপনি দেখেন যে পেঁয়াজের শর্টেজের সময় বিভিন্ন দেশ থেকে যে পেঁয়াজ আসছে, এক একটা এরকম বড় আর একটা লম্বা, যেগুলো আমাদের ফুড প্র্যাকটিসের সাথে মিলে না। তার মানে কি, আমাদের খাবারটা আমাদেরই করতে হবে এবং আমাদের এটা প্রসেসটা চেঞ্জ করতে হবে। এটা মেসিভ, এবং আমি বলবো যে এখানে কর্পোরেট অ্যাপ্রোচ বা গভর্নমেন্টেরই অনেক বড় চিন্তা ভাবনা করে যে আসলে ফসল কোন জায়গায় কতটুকু করা দরকার, আমাদের এটা মেথড থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করা দরকার। আপনারা জানেন যে আমাদের সবাই বলে যে আমাদের জমিতে সোনা ফলে, আসলেই ফলে, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি আমাদের ইল ভিয়েতনামের চাইতে কম, ইন্ডিয়ার চাইতে কম, চায়না থেকে অবশ্যই কম। তার মানে কি, এই ইল আমাদের জমি তো আর বাড়ছে না, জমি কমছে, কোনো না কোনোভাবে জমি কমে যাচ্ছে। তো পার হেক্টর ইল বাড়ানো, যেসব পুরাতন ভ্যারাইটি চাষ হচ্ছে এইসব ভ্যারাইটিগুলিকে চেঞ্জ করা। আপনার ধানের খুব সিম্পল, 30 দিনের বেশি বয়সে চারা লাগালেই আপনার ইল কমে যাবে, কিন্তু এটা এডুকেট করা এবং টার্গেট করে করা, এই জায়গাতে আসলে টোটাল একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। নাহলে যেভাবে যাচ্ছে, আপনি জানেন আমি তো কৃষিবিদ, তো আমার জন্য এটা অনেক খারাপ লাগে যে বাংলাদেশে এখন সাজনাও ইম্পোর্ট হয়ে আসছে, কচু লতি ইম্পোর্ট হয়ে আসছে। আপনারা যদি দেখেন, এটা আসলে আমাদের জমিতে হয় কেন ইম্পোর্ট করছে, যে ডেটা নাই আসলে যে কতটুকু লাগবে কোন জায়গায়। কৃষক কিন্তু জানালে কৃষককে, তাহলে কৃষক এই চয়েসটা নিতে পারে। সো ন্যাশনাল লেভেলে আমাদের, আমরা বলবো ডাটার অ্যাকুরেসি বা ডাটা, এখন এই এগ্রিকালচারে ডাটা সায়েন্স, তারপরে সেন্সর, আইওটি, দিজ আর ভেরি কমন প্র্যাকটিসেস। আমি এখানে একটু আপনাকে একটা প্রশ্ন জুড়ে যেতে চাই, তারপর আমরা একটা বিরতি নিব। সেটা হচ্ছে এই যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমি বলি, আমি কোনো একটি জায়গায় একদিন একটা ভিডিও দেখছিলাম যে কৃষকের, দেশের বাইরের ঘটনা, যে কৃষক হয়তো তার স্মার্টফোনে দেখতে পাচ্ছেন যে তার জমিতে সেচ দেওয়ার সময় হয়ে গিয়েছে, উনি ওনার স্মার্টফোনে নোটিফিকেশন পেলেন এবং উনি মোবাইলে ক্লিক করলেন, ওদিক দিয়ে মেশিন চালু হয়ে গিয়ে তার মানে সেচ পাম্প দিয়ে পানি দেওয়া শুরু হয়ে গেল, অড টাইম হওয়া সত্ত্বেও। এরকম প্রচারণাও আমরা দেখেছি পশ্চিমা বা উন্নত দেশে হচ্ছে। এই যে স্মার্ট ফার্মিং, সেন্সরগুলো বলে দেয়া যে আমাদের এখন এই পরিমাণ মাটিতে এই পরিমাণ ফলন হবে, বা যা কিছু আপনি বলছিলেন যে ইল বোঝা যায়, এটার জন্য আসলে আমরা পর্যাপ্ত বিনিয়োগ করছি কিনা সরকারি এবং বেসরকারিভাবে? এক, দ্বিতীয়ত হচ্ছে যে পলিসির কথা বলছেন, এই পলিসি আসতে এত দেরি হচ্ছে কেন? ওয়ার্ল্ড তো এই প্রসেসে ঢুকে গেছে। এটা আসলে আমি তো বাংলাদেশে ধরেন এগ্রিকালচার মেশিনারি, যেগুলো তো মেশিনারিজ রিলেটেড ব্যাপার, এগ্রিকালচার মেশিনারিতে অনেক বড় একটা আমরা রোল প্লে করি। তো আমরা কিছু কিছু নিজেরা ট্রাই করা বা ট্রায়াল করা, বা বিদেশি কোম্পানিগুলির সাথে আমরা যাদের সাথে কাজ করি, স্পেশালি ইয়ানমার, ওদের সাথে ট্রাই করছি। কিন্তু আমি ন্যাশনাল লেভেলে মেসিভ কোনো মানে এফোর্ট আমার জানা মতো, হয়তো হচ্ছে, আমার জানা মতো চোখে পড়ার মতো হচ্ছে না এই জায়গাগুলিতে। আমি জানি না আমাদের রিসার্চ কাউন্সিল যেখানে আছে, এখানে ডাটা সায়েন্টিস্ট বা ইলেকট্রনিক্স এগ্রিকালচার, যেটা এগ্রিকালচার, এটার রিলেটেড কোনো উইং নাই, বা এখানে এই লেভেলের এক্সপার্টিস। আর জানেন যে আপনার ডাটা সায়েন্টিস্ট এবং ইলেকট্রনিক্স বা এইসব রিলেটেড যারা কাজ করে, এটা ইয়ং পিপল অ্যান্ড দে আর ভেরি হাইলি পেইড। আমি জানি না আমাদের এই গভর্নমেন্ট স্কিমে এইসব জায়গায় লোকজন কাজ করবে কিনা। তো এটা নিয়ে একটা আসলে মানে ভাবার, কাজ করার, খুব জরুরি ভিত্তিতে কাজ করা দরকার। কারণ ফুড কোনো চয়েস না, ফুড একটা ম্যান্ডেটরি থিং এবং নাম্বার 1 রিকোয়ারমেন্ট। তো এখানে আসলে হচ্ছে কোথাও হয়তো স্পোরেটিক বেসিসে কোথাও কিছু হলে, কিন্তু আমরা যেরকম ধরেন ছোট ছোট ব্রিজ বানানোর জন্য আমরা যখন কি করি, আমরা নিজেদের ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা করে এটা ব্রিজটা করে ফেলি। কিন্তু আমাদের যখন পদ্মা ব্রিজ করতে হয়েছে, কিন্তু ন্যাশনাল লেভেলে আলাদা কমিটি করে অনেক কিছু, সেই এইখানে এখন মেগা প্রজেক্ট নেওয়াটা খুব বেশি জরুরি, এবং ইন্টিগ্রেশন সবার কাছে। হয়তো একজনের কাছে এক নলেজ আছে, প্রাইভেট কোম্পানির কাছে আছে, হয়তো এগ্রিকালচার ইউনিভার্সিটির কাছে আছে, আবার আমাদের জানেন যে টেকনোলজিতে বুয়েট অনেক আপডেটেড, তাদেরকে ইউটিলাইজ করা যেতে পারে, প্রজেক্ট করা যেতে পারে। আমি কোনো বুয়েটের ইঞ্জিনিয়ারকে এগ্রিকালচারের রিলেটেড কাজ করতে দেখিও নাই, কিন্তু আসলে তো বাইরে কিন্তু এরকম নেই যে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি যখন যেখানে আছে, এবং মোস্ট ট্যালেন্টেড লোকজনকে এগ্রিকালচারে আমি দেখেছি যে টাইম ইনভেস্ট করছে এখানে। সো এটাতে আমার মনে হয় যে কোঅর্ডিনেশন, প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন একই সাথে, এবং এটা সবগুলি খুব জরুরি ভিত্তিতে হওয়া দরকার। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিব জনাব সুব্রত, ফিরে এসে আমরা আপনার কাছ থেকে কৃষি সম্বন্ধে আরও জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি আমাদের সাথে। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসিএ মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। আমরা যখন প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম, এটা আমার কাছে কৌতূহল মনে হয়, সেটা হচ্ছে যে যখনই আমরা মেশিনারিজের কথা বলছি, ধরেন হারভেস্টার বা যে ধরনের যন্ত্রাংশ আপনারা তৈরি করছেন, এটা
অনেক সময় এমন মনে হয় কিনা যেটা বড় কৃষকদেরকে ফ্যাসিলিটেট করে বা যাদের হাতে টাকা আছে তারা এটাকে অ্যাফোর্ড করতে পারে, কিন্তু ছোট কৃষকরা এটা আসলে অ্যাফোর্ড করতে না পারার কারণে হারিয়ে যান, তারা এটাকে আসলে সবসময় কিনতে পারেন না, তারা সে কারণে সেকেলে পদ্ধতি দিয়ে পড়ে আছেন। এই গ্যাপটা দূর করার চেষ্টা কি আপনারা কখনো করেছেন? প্রথমত এখানে আসলে চিন্তা ভাবনা যদি আমরা করি, আসলে প্রযুক্তি বড়দের জন্য যেরকম কাজে লাগে ছোটদের জন্য কাজে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার ব্যাংক যেরকম আপনার মনে করেন বড় বড় ব্যবসায়ীদের জন্য কাজে লাগে, কিন্তু আপনার যে মোবাইল মানি ট্রান্সফার, এটা কিন্তু ব্যাংকের আরও আপডেটেড টেকনোলজি, কিন্তু এটাতে কিন্তু মোস্টলি বেনিফিটেড হচ্ছে গ্রামের মানুষজন। এরকম হারভেস্টারেও আপনার ছোট ছোট কৃষক যারা আছে তারা তাদের হারভেস্টিং সার্ভিসটা নিতে পারছে, কিন্তু আমাদের এখানে যেগুলো হলো মেশিনগুলি অতটা ইফিশিয়েন্ট হতে পারে না। এর কারণ হলো আমাদের জমিগুলি ছোট ছোট, তাহলে বারবার যখন একই জমিতে ঘোরাঘুরি করে তখন ফুয়েল কনজাম্পশন বেশি লাগে, মেশিনের লাইফ নষ্ট হয়ে যায়, আবার অনেকের জমিতে ধান পাকে নাই, তার জমি পার হয়ে যাওয়া, এগুলিতে আমি একটা থাইল্যান্ডের এক্সাম্পল বলতে পারি। থাইল্যান্ডে আপনার গভর্নমেন্টের একটা রোল আছে, যে আপনার রোল না আসলে পলিসি করে দিয়েছে গভর্নমেন্ট, যে যদি সরকারি পানি নিতে হয় আর সরকারি কম খরচে লোন নিতে হয়, তাহলে এটা জমির সাইজ বলে দিয়েছে, মিনিমাম 2 একর হইতে হবে। তো 2 একর জমি কিন্তু কৃষকদের নাই। তো এখন এটা না হলে আবার তারা সরকারি পানি আর সরকারির যে কম খরচের লোন এটা তারা নিতে পারবে না। তখন কৃষকরা কি করছে, তারা নিজেরা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন করে তাদের জমির সাইজ বড় করে নিচ্ছে। এটা গভর্নমেন্টের থেকে এইভাবে না করলে আসলে আপনি যদি বলেন যে আমার জমি এটা, সো এক হলো যে ছোট ছোট কৃষকরা এখনও বেনিফিটেড হচ্ছে, আর একটা হলো এই ছোটো কৃষি জমিগুলিকে বড় করে ফেলতে হবে। আসলে আমাদের এগ্রিকালচারটা এখন যেটা আছে, যেটা ওয়েদার ড্রিভেন, এটাকে কিছুটা ফ্যাক্টরি প্রসেসে যেতে হবে, ফ্যাক্টরি, কারণ আপনারা জানেন আমরা এনভায়রনমেন্ট। আরেকটা হলো যেটা কিছুটা কর্পোরেট অ্যাপ্রোচ, অ্যাজ ওয়েল এজ আপনার এই যে কৃষককে অর্গানাইজ করা। গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে সমালয়, এখানে গভর্নমেন্ট আসলে 10 হেক্টর করে ল্যান্ড কনসোলিডেট করেছে কয়েক জায়গায়, এটাতে দেখছে। এটা মেশিন ইউজ করার জন্য অনেক ভালো, এফিসিয়েন্সি ভালো, হারমোনাইজ ক্রপ করা যায়, তো এটা সবই ভালো। কিন্তু এগুলিতে এফোর্ট নিলে মানে হয়তো সিঙ্গেল পয়েন্টে একটা ট্যাবলেট দিলে আমার খেয়ে ফেললে হয়ে গেল, কিন্তু অনেক ধরনের সলিউশন আছে, এই সলিউশনগুলিকে ইউটিলাইজ করা যেতে পারে। এবং আপনি যেটা বললেন আসলেই ঠিক, যে ছোট কৃষকদেরকে বেনিফিটেড করতে গেলে আপনার এই মেশিনগুলি এফিসিয়েন্সি এবং এইগুলি করতে গেলে আমাদের জমিতে যে আয়েল আছে, জমির আয়েল কিন্তু আপনার বাংলাদেশের জমির আয়েল কিন্তু কমছে না, দিন দিন বাড়ছে। এবং সব জমির আয়েল যদি আমরা একটা কনসিডার করি, এটাও জমি কমার একজন কারণ। আমার কাছে এক্স্যাক্টলি প্রোভেন ডাটা নাই, কিন্তু আমি যতটুকু শুনেছি যে আপনার বাংলাদেশের জমিতে যত আইল আছে, এই আইল যদি একসাথে করে দেয়, বাংলাদেশের বগুড়া ডিস্ট্রিক্টের সমান একটা ডিস্ট্রিক্ট হবে। সো এগুলিকে সোশ্যাল প্র্যাকটিসও একটা ব্যাপার আছে, কিন্তু ট্রাই তো করতে হবে। আমাদের জন্য কেউ কোথাও, আপনি যখন এক তো আমাদের টাকা নাই, রিজার্ভ অর্ধেক খেয়ে ফেলেছি আমরা এই কয়েকদিনে, তো আরেকটা হলো যদি আমরা রিজার্ভ অনেক রিজার্ভও আমরা কোনো কারণে করে ফেলতে পারি, কিন্তু আমাদের জন্য আমাদের খাবার রেডি করে আমাদের প্র্যাকটিসের সাথে টেস্টের সাথে এটা কোথাও নিয়ে কেউ বসে নেই। এবং আপনি জানেন যে ধান হলো আমাদের মেইন খাবারের, এবং ধান হলো ওয়ার্ল্ডের সবচেয়ে রিসোর্স কনজামশন করে এরকম একটা ক্রপ। এটাতে আপনার 1 কেজি ধান করতে গেলে আমাদের দেশে 3000-4000 লিটার পানি লাগে। সো এটা খুব হাইলি ইয়েতে, সো এগুলিকে আমাদের মানে প্রায়োরিটিতে নিয়ে কাজ করতে হবে। একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আপনি যখন যেহেতু বলছেন আমাদের রিজার্ভের কথা, আমাদের দেশে সার কারখানা আছে, সেই সার কারখানাগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে চলে, তখন প্রচুর গ্যাস সেখানে দিতে হয় এবং সারা দেশে তখন আমি দেখি গ্যাসের এক ধরনের সংকট তৈরি হয়েছে, কারণ সার উৎপাদন করতে হবে। এই সার কারখানাগুলো নতুনও তৈরি করা হয়েছে কিছুদিন আগে। এই সার কারখানাগুলোকে আসলে আপনার কার্যকর মনে হয় কিনা, বা আমাদের আসলে তখন আবার দেখা যায় যে সার আমদানি করে আনতে হয়। মুদ্রা কথা হচ্ছে সারের পেছনে একটা বড় অর্থ আমাদের খরচ হচ্ছে, এইটাকে আসলে অল্টারনেটিভলি কোনো কিছু করার আছে কিনা বা ভাবার সুযোগ আছে কিনা? ভাবতে তো হবেই, কারণ আসলে তো সারের যেহেতু যদি যেখানে বিকল্প নাই, এখানে আপনার ভালো ভাবা, কিন্তু সারের তো আসলে আমাদের জমিতে অর্গানিক ম্যাটারের পার্সেন্টেজ হলো 1%-এর মতো। জমিতে, কৃষি জমিতে অর্গানিক ম্যাটার থাকা উচিত 5%, তাহলে আপনার জমিতে ইল্ড ভালো হবে, জমিতে আপনার ওয়াটার রিটেনশন, রিসোর্স কম লাগবে, ওয়াটার রিটেনশন বেটার হবে। তো এটার জন্য আপনার বা হাই কোয়ালিটি ক্রপ করতে গেলে জমিতে অর্গানিক ম্যাটার দরকার। আমাদের যে ওয়েস্ট, এই ওয়েস্টগুলি সারা পৃথিবীতে, একতলা আমরা এই ময়লার যন্ত্রণায় ঢাকা সিটির যতই উন্নয়ন হোক আর এটাকে উন্নয়ন লাগে না, দেখতে ময়লা লাগে। তো এই ময়লাটা সরানো আর এই ময়লাটাকে আপনার আমাদের যে ফার্টিলাইজার ইম্পোর্ট আছে, ফার্টিলাইজার ইম্পোর্টে 30% রিপ্লেস করা সম্ভব যদি আমরা এই ময়লাটাকে প্রসেস করি, এটা দিয়ে ফার্টিলাইজার করা সম্ভব। সেই সাথে সাথে যেই পরিমাণ পলিথিন আজকে বুড়িগঙ্গা অন্য নদীগুলিকে নষ্ট করছে, এই পলিথিনগুলি কিন্তু আপনার একদম এগুলিতে ইলেকট্রিসিটি প্রডিউস করে। 1-2টা প্রজেক্ট হয়তো গভর্নমেন্ট করছে, কিন্তু এইগুলিতে আসলে আরও বিগার ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা দরকার। এবং এই
ফার্টিলাইজার 30% ইম্পোর্ট রিপ্লেস করা সম্ভব যদি আমাদের ওয়েস্ট প্রসেস করি আমরা। ফার্টিলাইজার ইম্পোর্ট না করে কি আমরা অন্য কিছু ইম্পোর্ট করতে পারি না? ওই গ্যাসটা ইম্পোর্ট করা যায় না? তাও হয়তো করা যায়, কিন্তু আমি যেটা বলবো যে একেবারে ইরেডিকেট করা সম্ভব হবে না কেমিক্যাল ফার্টিলাইজার, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের 30% ইজ অলসো হিউজ অ্যামাউন্ট। আমরা ফার্টিলাইজারে এগ্রিকালচার মিনিস্ট্রির যা বাজেট, তার একটা বড় অংশ খরচ হয় হলো ফার্টিলাইজারের সাবসিডিতে, 50%-এর বেশি। এবং এখন তো ফার্টিলাইজারের প্রাইস 3-4 গুণ বেড়ে যাওয়াতে এটা রিজার্ভে অনেক বড় টান পড়েছে। তো এখানে আমাদের পার্মানেন্ট সলিউশন হলো, আর এই যে ময়লা, এগুলি আপনি কি করবেন? খাওয়ার পরে তো ময়লা প্রডিউস হচ্ছে, তো এই ময়লাগুলিকে তো প্রসেস করতে হবে। তো বেস্ট হলো যে আপনার এই ফার্টিলাইজারগুলি, এই ময়লাগুলিকে ব্যাকটেরিয়া দিয়ে আপনার ফার্টিলাইজার বানানো, আর প্লাস্টিক যেগুলি আছে প্লাস্টিকগুলিকে রিইউজ করা, কোনোটা ফুয়েল করা যেতে পারে। আমরা বিভিন্ন জায়গায় রাস্তা বানাই, রাস্তার জন্য ব্লক করা যেতে পারে। দের আর প্লাস্টিকের অল্টারনেটিভ ইউজ, কিছু কিছু ছোটো ছোটো প্লাস্টিক থেকে, ওয়েস্ট প্লাস্টিক থেকে প্রডিউস করা বা নাইলন প্রডিউস করা, এরকম ছোটো ছোটো ফ্যাক্টরি বাংলাদেশে আছে। এবং এগুলি যেহেতু সাবসিডাইজ না, আপনি মনে রাখবেন এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্রেন্ডলি যে কোনো টেকনোলজি একটু এক্সপেন্সিভ, এখানে সাবসিডির দরকার পড়ে, এবং আমাদের সাবসিডাইজ করতে হবে এবং আপনাদের সাবসিডি পেতে হবে। কারণ এগুলি আসলে, আমরা তো এনভায়রনমেন্টের থ্রেট কান্ট্রি, আমাদের এই যে এত গরম বা এত কিছু যে এনভায়রনমেন্টের চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো তো আসলে আমরা তো খুব একটা কার্বন প্রডিউস করি না, অন্যরা যারা কার্বন প্রডিউস করছে তাদের ফল। সাবসিডি পেতে হবে এবং আমাদের এই সার্কুলার ইকোনমিটা, এটাকে প্রমোট করতে হবে। এটাতে একটা বিরাট বড় সলিউশন আমাদের জন্য রয়ে গেছে, কিন্তু এটাতে ইনভেস্টমেন্ট দরকার, এটাতে আপনার থিঙ্কিং দরকার। সবচেয়ে বড় কথা হলো যে দেখেন, বাংলাদেশে আপনি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা হলো যে আপনি জানেন কিনা, পূর্বাঞ্চলে আপনার হাঁসের মাংস বিক্রি হয়। এটা আমি 2-3 বছর আগে 1-2টা দোকান দেখেছি, এখন এখানে গেলে দেখবেন শত শত। একটা বাংলাদেশে ধরেন কেউ একটা মোবাইলের রিচার্জের দোকান নিয়ে বসলো, তার পাশে পাশে, কিন্তু এগ্রিকালচারে খুব বেশি বড় ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু কেউ ব্যবসা করতে চায় না। আমি বলবো যে বড় কোম্পানির মধ্যে একমাত্র এসিআই, আর এখন গভর্নমেন্ট সাবসিডি আসার কারণে ছোট ছোট বেশ কিছু কোম্পানি, এই সাবসিডির অ্যাডভান্টেজেস নেওয়ার জন্য কিছু কোম্পানি আসছে। এখানে আপনার বড় লেভেলের ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে এবং এগুলিকে করতেও হবে। এবং কারণ আসলে আমরা যতই বলি গভর্নমেন্ট পলিসি বা এগুলিতে একটা লিমিটেশন আছে, এখানে এখন যে জায়গায় আছি আমরা, এটাতে যদি আমরা খুব দ্রুত মনে করেন বেরিয়ে যেতে চাই, তাহলে এটা কর্পোরেট অ্যাপ্রোচে বা এখানে বাংলাদেশে 500-600 কোটি টাকার নারিকেল উৎপন্ন হয়। আপনি বাংলাদেশ ঘুরলে দেখবেন যে এখন নারিকেল উৎপাদন হয় ওইসব জায়গা, ভোলা বা ওইসব জায়গাতে এখনও অনেক খালি জায়গা রয়েছে। কেন এখানে 500 কোটি টাকার জন্য কতগুলি নারিকেল গাছ লাগবে, আর এটা 10 বছর পরে নারিকেল কোন ভ্যারাইটি লাগবে, এটা কেন আমরা এনে লাগাতে পারবো না, যত্ন করতে পারবো না? এই টাকা গভর্নমেন্টেরও আছে, বা কৃষককে সাপোর্ট দেওয়া যায়, মানুষের হাতেও টাকা আছে, শুধু তাকে কনফিডেন্স দেওয়া, তাকে গাইডেন্স দেওয়া, এটাতে দেওয়া সম্ভব। কিন্তু আমি এই লেভেলে আপনার বাংলাদেশে যে পরিমাণ মানে বিশেষ করে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমাদের দেশে হয়, ঠিক আছে, একটা পোর্শন ইম্পোর্ট করি, তাহলে যতটুকু গ্যাপ হয় এই বাকিটা কেন আমরা করতে পারবো না? এটা করলে যেটা হচ্ছে যে নট অনলি ডলার সেভ, আপনি চিন্তা করেন কী পরিমাণ এমপ্লয়মেন্ট হবে, এবং আমরা কতটা স্ট্রং থাকবো, এবং এটা করতে হবেই। কারণ আমাদের ফুড রিকোয়ারমেন্টটা কিন্তু বাড়বে আপনার এক্সপোনেনশিয়ালি। আমাদের 5 কোটির কাছাকাছি মানুষ আছে যাদের বয়স আপনার 18-র নিচে। তো এই লোকগুলি, এই মানুষগুলি যখন বড় হবে, তারা তো এই প্রফেশনালি খাবে না, অনেক বেশি খাবে, তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট অনেক হাই। তো এই জন্য আপনার এগুলিতে ইনভেস্টমেন্টটা খুব জরুরি ভিত্তিতে এবং মেগা স্কেলে করতে হবে। আপনি যে জমির কথা বলছিলেন, এখানে আমার একটু কৌতূহল আছে। আমি নিজেও বিদেশে গিয়ে দেখেছি যে মাইলের পর মাইল একই ধরনের জমি, কোনো আইল নেই, অর্থাৎ কোনো ব্যারিকেড নেই, সোজা জমি দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে তো বলা হয় যে, আপনি যে বলছেন যে খাদ্য উৎপাদন করা যাচ্ছে না, অল্টারনেটিভ আমরা আমদানি না করে নিজেরা উৎপাদন করতে পারছি না, একটা দোহাই দেওয়া হয় যে আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এখন তো কৃষি জমিতে ইন্ডাস্ট্রিও হয়ে যাচ্ছে। এখন কি এই জমিগুলোকে উদ্ধার করা সম্ভব? বা এই যে খণ্ড খণ্ড জমি হয়ে গেছে, এগুলোকে কি আসলে একত্রে উদ্ধার করাই দরকার, নাকি এই ছোট ছোট জায়গাগুলো ঘিরে এখন প্ল্যান করা দরকার? এই ছোট ছোট জায়গাগুলিকে কনসলিডেট করা দরকার। যাদের জমি মালিকানাতে তো আর সরকার হাত দিতে পারবে না, কিন্তু তাদেরকে এডুকেট করা, আমি যেরকম বললাম, পলিসি দিলে, গুড পলিসি দিলে, সমবায়ের মতো, হ্যাঁ সমবায়ের মতো, যে আপনারা একসাথে এই কাজটা করেন, তাহলে আপনার কি আমাদের এই জন্য কিন্তু আপনার অনেক সমস্যাও হয়। ধরেন এই জমিতে ধান আছে আর এই জমিতে আপনার সবজি আছে, তো আপনি যখন ধানটা কাটবেন, তো ধানের যে পেস্ট আছে এটা সবজিতে চলে যাচ্ছে, বা সবজি কাটছে তো এটা চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্ল্যান করে, ন্যাশনালি প্ল্যান করে, যে আমাদের যে সবচেয়ে বড় অভাব হলো ডেটা, যে আসলে কার কতটুকু, এই যে কচুর লতি যে শর্টেজ হচ্ছে,
এটা যদি আপনি কৃষককে আগে থেকে বলতে পারতেন যে এবার কচুর প্রোডাকশন কম হবে, তুমি কচুর লতি করো, কৃষক কিন্তু করতে পারতো। কিন্তু এটা তো কোথাও কেউ জানে না আসলে কতটুকু। জানা তো খুবই ইজি। আমি এই প্রশ্নটা একটু করতে চাই, সেটা হচ্ছে যে ফুড সিকিউরিটি নিয়ে আমরা অনেক কথা বলি না। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যে কোনো শস্য বা ফলের মৌসুম আসে খুব দ্রুত শেষ হয়ে যায়। আমের ক্ষেত্রে যদি বলি যে একটা আম আসলো কয়েকদিনের ভিতরে ওটার বাজারে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যেটা দেখি বিভিন্ন দেশে যে এগুলোকে দীর্ঘ সময় সংরক্ষণ করার একটা প্রসেস থাকে, তাহলে ওই শস্যটা বা ফলটা নষ্টও হয় না, আবার আমরা দীর্ঘ সময় ধরে এটা কনজামশনও করতে পারি। এই জিনিসটা নিয়ে আপনাদের আসলে কাজ করার সুযোগ আছে কিনা, বা আপনার সাজেশন কি করা যেতে পারে সংরক্ষণ নিয়ে? আপনি আম এক সিজনের আম আরেক সিজনে খেতে পারবেন না, কিন্তু আমের যে আপনি দেখবেন যে লাস্টের দিকে আপনার, আমি ল্যাংড়া আম যদি বলি, ল্যাংড়া আম আপনার যখন আসে তখন দেখবেন 100 টাকা কেজি, আর লাস্টের দিকে দেখবেন এটা 400-500 টাকা কেজি পর্যন্ত ঢাকায় পাওয়া যায় এই 1 মাসের গ্যাপে। তার মানে এটা একটা ডিমান্ড আছে। তো এইগুলিকে আপনার যদি কুলিং ইউজ করা যায় আপনার, তারপরে স্পেশালি নাইট্রোজেন কুলিং, দিস আর গ্লোবাল প্র্যাকটিসেস। আমি ভিয়েতনামে দেখেছি যে লিচুর সিজনে 1 মাস 1.5 মাস পর পর্যন্ত লিচু পাওয়া যায়, আর লিচুটাকে নাইট্রোজেন কুলিং করে রেখে দেয়। নাইট্রোজেন কুলিং করার এরকম কোম্পানিও বাংলাদেশ আছে, কিন্তু এটা মেসিভ লেভেলে। যে কোনো নতুন জিনিস প্রথমে গভর্নমেন্ট এগুলি ট্রায়াল করে মানুষকে দেওয়া উচিত, যে এটাতে এই হলো ডাটা, এগুলো তুমি ইনভেস্ট করো এই লেভেলে। এগুলি আপনি ঠিকই বলেছেন, আমাদের যত বিদেশি গেস্ট আসে তারা আমাদের আমের টেস্ট এত পছন্দ করে, বা আমিও নিজে বাংলাদেশের বাইরে যেখানেই যাই, আমাদের আমের মতো এত টেস্টি আমার নাই। কিন্তু আমটা কিন্তু একটা সার্টেন টাইমের পর আর পাওয়া যায় না। প্রথমত ড্রাই করে রাখা যায়। আপনি থাইল্যান্ড থেকে আমরা গেলেই প্রচুর মনে করেন ড্রাই ম্যাঙ্গো কিনে নিয়ে আসি, আমাদের এখানে এই ধরনের ড্রাইংয়ের ব্যবস্থা নেই। দ্বিতীয়ত রিয়েল টেস্টেই আপনার রাজশাহীর আশেপাশে যদি আপনি কিছু কোল্ড স্টোরেজ করে রেখে দেন, তাহলে আপনার এই রিয়েল টেস্টে পাওয়া সম্ভব এবং নাইট্রোজেন কুলিং করা সম্ভব। এইগুলিতে ইনভেস্টমেন্ট করার জন্য মনে করেন আসলে লো কস্টে ফান্ড দিতে হবে, বা এগুলিকে আপনার মানুষকে প্রথমত নলেজটা শেয়ার করতে হবে, যেটা করলে এরকম হয়। অনেকের কাছেই অনেক টাকা আছে এবং অনেকেই অনেক নতুন নতুন প্রজেক্টও ট্রাই করে, কিন্তু এটা কোথাও থেকে তো তাকে ফ্যাসিলিটেট করতে হবে। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিব জনাব সুব্রত, ফিরে এসে আমরা আপনার সাথে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং আরও কিছু তথ্য আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। দর্শক খুব দ্রুত ফিরবে একটি বিরতির পর, আমাদের সাথেই থাকবে। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এসআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিলাম, আপনার বোধহয় মনে আছে, এটা কিন্তু নতুনরা পাঠায়। আপনি আজকে আসবেন, সেজন্য নতুন আরো 10টা প্রশ্ন আমার কাছে এসেছে, আমি একে একে শুরু করছি। র্যাপিড ফায়ার মানে দ্রুত উত্তর দিতে হবে, উত্তর বড় করা যাবে না, ঠিক আছে? প্রথম প্রশ্ন, আপনার চোখে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় কৃষি পণ্য কোনটি? বাংলাদেশের সবচেয়ে আলু, আমি বলবো আলুতে কাজ করা অনেক বেশি সম্ভাবনা রয়ে গেছে। এছাড়া পেঁয়াজ এবং স্পাইসেস, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো নিয়ে আপনার কাজ করার সুযোগ রয়েছে। সেকেন্ড প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যে কোনো একটির কথা যদি বলতে বলি? প্রথম বলবো যে পলিসি ফোকাস, যে ইম্পোর্ট রিপ্লেসমেন্ট দরকার। আরেকটা হলো ইয়ং পিপুলের ইনভলভমেন্ট দরকার। আপনার আমাদের পপুলেশন তো অনেক ইয়ং, ফার্মারের কাছে যে নলেজটা আছে, এই নলেজটা ফার্মাররা বড় হয়ে যাচ্ছে, আবার নতুন প্রজন্ম এই প্রফেশনটাতে যাচ্ছে না। এই গ্যাপটা ফিল আপ করাটা খুব জরুরি। বাংলাদেশের স্মার্ট ফার্মিং, এখনকার বাস্তবতায় জিজ্ঞেস করছি, বাংলাদেশের স্মার্ট ফার্মিং সম্ভাবনা নাকি ভোগান্তি? অনেক বেশি সম্ভাবনা, এবং এই লাইনেই যেতে হবে আপনাকে, কারণ আমাদের জমি ছোট, তো পার হেক্টর ইল বাড়াতে হবে। ইল বাড়াতে গেলে আপনাকে প্রচুর ডেটা লাগবে এবং এই স্মার্ট টুলস ইউজ করতে হবে। আমাদের দেশে এই মুহূর্তে, আপনি এই কথাটা বারবার বলেছেন, আমি বোধহয় উত্তরটা জানি, তারপর আমি প্রশ্নটা করতে চাই, যেটা যেহেতু এসেছে। তারা জানতে চায় কৃষিতে গ্রোথের জন্য আসলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ডেটা নাকি ইনফরমেশন? ডেটা দরকার। ওকে, ডেটা অ্যাজ ওয়েল এজ নলেজ। আসলে ইয়ং ছেলেরা যদি কৃষিতে যায়, তাহলে তাদের সামনে তো আইডল থাকতে হবে, আসলে যে সাকসেসফুল মানুষকে দেখতে হবে তো তাদেরকে, তো এটার জন্য এই ইনফরমেশনগুলি শেয়ার করতে হবে। 5 নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, আমি জানতে চাই আপনারা যখন ক্যারিয়ার শুরু করেছেন আর এখন যারা ক্যারিয়ার শুরু করছে, আপনার চোখে সবচেয়ে বড় পার্থক্য কোনটিকে মনে হয়? এখন আসলে আমাদের সময় আমরা চোখ বন্ধ করে জয়েন করে ফেলেছি, যে আসলে কোনোভাবে কিছু এখন তো সব কিছু দেখা যায়, পৃথিবীতে গ্লোবালি কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কোথায় কি হচ্ছে, চোখের সামনে সাকসেসফুল এক্সাম্পল আছে। সো এখন অনেক বেশি ইজি ডিসিশন নেওয়া। আপনি তো বস, বাংলাদেশে ব্যবসা করতে হলে একজন বসের কোন দিকটি সবচেয়ে বেশি জানা উচিত? ইয়ং পিপলকে কিভাবে ডিল করতে হবে এটা। আরেকটা হলো যে আশেপাশে যেহেতু বাংলাদেশের ডেটার খুব অভাব, তো বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে নিজের একটা ভালো এক্সপিরিয়েন্স থাকা উচিত। ফেয়ার এনাফ। 7 নম্বর প্রশ্ন, কোনো কর্মী কোনো কাজ করতে চাইছে না, আপনি তাকে কিভাবে মোটিভেট করেন? কাজ করতে চাইছে না, তার ইস্যুটা, তার যদি কোনো স্পেসিফিক ইস্যু থাকে এটা জানা, আর নাহলে তাকে ফিউচারটা দেখানো, বিগ পিকচারটা তাকে শো করা। ওকে। 8ম প্রশ্ন,
আপনার কাছে কি মনে হয় কিভাবে ব্যবসার গ্রেট আইডিয়া পাওয়া যায়? কাস্টমারের সাথে কথা বলা, মানুষের প্রবলেমের দিকে তাকানো। আমরা তো বেসিক্যালি সলিউশন প্রোভাইডার, তো মানুষের প্রবলেমের কাছাকাছি যাওয়া, প্রবলেমের সলিউশন বের করা এবং সেই সাথে সাথে ইয়ং টিমকে এটার সাথে ইনভলভ করা। 9 নম্বর, আমি জানি না আপনি এটা পান কিনা, কিন্তু প্রশ্নটা আছে, আপনি অবসরে কি করেন তারা জানতে চায়। আমি ফ্যামিলির সাথে টাইম কাটাই, আমার আমার স্পেশালি আমার মেয়ে, তার সাথে টাইম কাটাতে পছন্দ করি। এখন তো আসলে অবসর নাই, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কিছু, ওয়ার্ক লাইফ ইনক্লুশন। তারপরে আমি চেষ্টা করি হিউম্যান রিসোর্সের উপরে যদি কোনো কিছু, ম্যানেজমেন্টের উপর কোনো কিছু পড়াশোনা করা যায়, এটার উপর আমি চেষ্টা করি। 10 নম্বর প্রশ্ন, এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, কিন্তু এটা আপনার মানে অবস্থা তারা জানতে চায়। সেটা হচ্ছে যে বিশ্বের কোনো একটি ব্যবসা, কোনো একটি প্রোডাক্ট বা সেবাকে দেখলে আপনার মনে হয় কিনা যে এটা যদি আমরা করতে পারতাম খুব ভালো হতো, বা আমার নিজের হতো খুব ভালো হতো? স্পেশালি ওয়েস্ট ম্যানেজমেন্ট। আপনার রিসেন্টলিও আমি জুরিক থেকে ঘুরে আসলাম, ওরা প্লাস্টিক পুড়ে ইলেকট্রিসিটি করছে বা এগুলো। আমার যদি মনে হয় যে ওয়েস্ট ম্যানেজমেন্টে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করতে পারলে ঢাকাটা অনেক ক্লিন হতো, শেষে আমাদের ফার্টিলাইজারের প্রবলেমটাও সলভ হয়ে যেত। ফেয়ার এনাফ, আমরা র্যাপিড ফায়ারের 10টা প্রশ্নের উত্তর শেষ করলাম। যাদের যে উত্তর দরকার আমি আশা করি তারা সেটি পেয়েছে। আমরা খুব কথায় কথায় বলি স্মার্ট ফার্মিং, স্মার্ট খামারি, স্মার্ট কৃষিবিদ। এখন তো আমি শুরুতে একটি কথা বলছিলাম যে অনেকে এখন হোয়াইট কলার জব ছেড়েও কৃষিতে চলে আসেন, কারণ তারা সম্ভাবনাটাকে দেখতে পাচ্ছেন। এটি যেমন একটি বাস্তবতা, আবার আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের উদ্যোগ বা স্টার্ট আপ শুরু হয়ে হারিয়েও যাচ্ছে। এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে দক্ষ জনবল এই স্মার্ট ফার্মিংয়ের জন্য কতটা তৈরি হচ্ছে সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? প্রথম হলো যে ইয়ং পিপলের কিছু কিছু অংশ আছে, যেমন আমাদের কাছ থেকেই আপনার একজন মাদ্রাসার শিক্ষক, খুব কম বয়সে আপনার সে একটা হারভেস্টার নিয়েছিল, এখন সে 18টা হারভেস্টারের মালিক। সাকসেসফুল এক্সাম্পল এখন অনেক আছে। অনেক মহিলারা যাদের হাজব্যান্ড আপনার বিদেশে আছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা ট্রাক্টর কিনে বা হারভেস্টার কিনে ভাড়া দিচ্ছে, এরকম আছে। বাট এটা খুব কম, এটা অনেক বেশি হওয়া উচিত। আর ইয়ং পিপুলকে সাপোর্ট করা, ইয়ং পিপুলকে এগ্রিকালচারে সাপোর্ট করা, কারণ বিজনেস কিন্তু আসলে ইনিশিয়ালি বিজনেসে ধাক্কা আসবেই। এই ধাক্কাটা যাতে সয়ে উঠতে পারে, এটার জন্য আপনার একটা ছোট্ট স্টার্ট আপ ফান্ড বা কোনো কিছু দিয়ে সাপোর্ট করা, এটা আমার মনে হয় যে অনেক জরুরি। আর ফেল করার মেইন কারণই হলো তার কাছে এনাফ ডাটা নাই। আর এগুলো তো আমাদের তো এনভায়রনমেন্টাল ড্রিভেন। একজন অনেক ভালো শশার ক্ষেত করলো, কিন্তু দেখা গেল যে ঝড়ের জন্য শশাটা, অথবা তার এবার শশা করলো তো এবার আর শশার প্রাইস পেলো না। তো এইসব জায়গাগুলির জন্য এগ্রিকালচারে ইনভেস্টমেন্ট ফার্মাররা, কিন্তু গরুর ফার্মিং বা এইসব জায়গায় দেখা যাচ্ছে যে ইয়ং এন্টারপ্রেনাররা অনেক ভালো করার চেষ্টা করছে। তো আমি মনে করি যে আসলে তো আমাদের ফার্মার ইয়ং হবেই, সেই জন্য আমাদের ইয়ং ফার্মারদেরকে বা ইয়ং এন্টারপ্রেনারদেরকে, বা কেউ যদি ইউনিভার্সিটি ছেড়ে বা তার সার্টিফিকেটটা জমা দিয়ে এখান থেকে যদি কিছু টাকা পেয়ে সে যদি করে, আরেকটা হলো যে বিজনেসে যাওয়ার আগে তাকে অবশ্যই ফিনান্স ফর নন ফিনান্সিয়াল পিপল ছোট্ট একটা ট্রেনিং করা দিলে ভালো হয়। তারপরেও কিন্তু আসলে অ্যাসপিরেশনটা খুব জরুরি, প্যাশনটা খুব জরুরি। আপনি যারা সাকসেসফুল হয়েছে আসলে, আমি যেটা বললাম এটার অপোজিটও আছে। এমবিএরা কিন্তু বিজনেস হাউস সাকসেসফুল পরে কিন্তু এমবিএ এসেছে। আগে কিন্তু যারা বিজনেস করেছে তারা আগে এই এন্টারপ্রেনারশিপ মেন্টালিটিটা ডেভেলপ করে দেওয়া এবং তাদেরকে সাপোর্ট করা, এটাই আসলে। এবং ইয়ং পিপলের সাথে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার তাদের ইন্টারাকশন করা, এরকম ফোরাম করে দেওয়া, এগুলি অনেক বেশি জরুরি। যারা উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন সময় স্টার্ট আপগুলো তৈরি করছেন, তারা একটা কথা বলেন, সেটা হচ্ছে তারা প্রপার ওয়ার্কফোর্স পান না, বা ওরকম মানে আছে না যে এক ধরনের মিনিমাম লিটারেসি আছে, ওই ওয়ার্কফোর্সটাও তারা পান না, বা ওই নতুন ওয়ার্কফোর্স তৈরি করার জন্য যে ট্রেন আপ করা দরকার সেই ফান্ডিংটা তাদের কাছে থাকে না। কি করবে তারা? দ্যাট ইজ এ রিয়েল চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, নট অনলি যে স্টার্ট আপ। আমরা যারা কর্পোরেট হাউস চালাই, আপনি জানেন যে এসে আমরা যখন কোনো পোস্ট ওপেন করি অনেক মানুষ অ্যাপ্লাই করে, কিন্তু রিয়েল স্কিল নিয়ে যে আসা, বা মানে স্কিল আসবে না, নলেজটা যে নিয়ে আসা, এই নলেজটা আমার মনে হয় যে আমাদের এডুকেশন সিস্টেমে আমাদের পুরাই আসলে মানে সার্ভে করে দেখা দরকার। আসলে খুব ইজি মনে করেন আসলে আপনার একটা ক্লাস 10-এর ছেলে আসলে আশেপাশের দেশে কতটুকু নলেজ এক্সপোজ আর আমাদের দেশে কতটুকু, এই নলেজটা অনেক কম। আর আমাদের দেশের ইয়ং পিপলের মধ্যে আপনার দেশের প্রতি, দেশের চেয়ে দেশের বাইরে চলে যাওয়া, আপনি জানেন এটা, বা এই কারণে প্যাশনটা অনেক কম, যে এইখানেই কিছু একটা করি, এই মেন্টালিটিটা কম হওয়ার কারণে আসলে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু এই জন্য আমাদেরকে মাল্টিপল লেয়ারে কাজ করতে হবে। প্রথম কথা, দেশকে ভালোবাসার জন্য এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। দেশকে কেন ভালোবাসে না এটাও আপনি জানেন যে মানুষ ওন করে না, বা এই রোল মডেল কম, আমাদের সামনে কমে যাচ্ছে। এইখানে কাজ করা। আরেকটা হলো যে আসলেই সবাইকে একদম মাস্টার্স পরেই যে জবে আসতে হবে এরকম না, প্রত্যেকটা লেভেলে যার আমাদের আসলে
ফিউচারে কী ধরনের লোক আমাদের জন্য দরকার, গ্লোবাল মার্কেটে দেওয়ার জন্য কী ধরনের লোক দরকার, এটা অ্যাসেস করে এডুকেশনগুলিকে একটু মডার্নাইজ করা এবং আর একটু রেলিভেন্ট করা, তাইলে পাবে। আরেকটা হলো যে আপনার যারা ব্যবসা করে তাদেরকে পিপুল এঙ্গেজ করার ট্রেনিংটা দেওয়া দরকার। মোস্ট কেসেস পিপুল ডোন্ট লিভ কোম্পানি, পিপুল লিভ বস। সো বস কেমন আসলে পিপুল হ্যান্ডলিংয়ে, এটাও তাকে শিখতে হবে। এন্টারপ্রেনার হতে গেলে পিপুল হ্যান্ডলিং তাকে শিখতেই হবে। আরেকটা জিনিস আপনার কাছে খেয়াল করেছেন কিনা আপনি কখনো, বা আপনার কাছে মনে হয়েছে কিনা যে সবাই একই ধরনের মানে কৃষির পেশায় চলে যাচ্ছেন? এখনকার ওয়ার্ল্ডের যে চাহিদা বা আমাদের এখন ফুড কনজাম্পশনের যে প্যাটার্ন, একসময় আমরা ভাত খেতাম, এখন তো প্রোটিন কনজাম্পশন আগের তুলনায় অনেক বেড়েছে। আপনার কাছে মনে হয় না যে আমাদের আসলে নতুন ধরনের কৃষি পণ্য উৎপাদনে মনোযোগ দেওয়া উচিত, বা আমাদের আসলে একেবারে আদল পাল্টে ফেলা উচিত? অবশ্যই, বাই নেচার আমরা আসলে রিস্ক টেকার না, কারণ আমাদের পূর্বপুরুষের বাড়ির পাশে মাছ পেয়েছে, ধান পেয়েছে জমিতে যে কোনোভাবেই, যে কারণে আপনার যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাদের তো বেঁচে থাকার জন্যই তাদেরকে যুদ্ধ করে, শীতের আসার আগে তাকে মাছ ধরে এসে তার থেকে তেল বানিয়ে তার আগুন দিয়ে বাঁচার জন্য। সো এই যে রিস্ক টেকিং মেন্টালিটিটা আমাদের এখানে কম। এবং আমাদের যদি গ্রুমিংটাও দেখি, চাইল্ডদেরকে শুরুই হয় না দিয়ে, বাবা থেকে মা প্রথমেই বলে এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, কি করবে এটা বলার চাইতে, তো এই না গলিও আমাদের অনেক বেশি বাধা। এই জন্য আমাদের ইয়াং পিপলকে কাজ করার জন্য, রিস্ক টেকিংয়ের জন্য এনভায়রনমেন্ট, একই পেশায় যায় কেন, আরেকজন সাকসেসফুল হলো তো এটা যেহেতু এভিডেন্স আছে তাহলে এটাকেই কপি করি। ইনোভেটিভ মেন্টালিটি আমাদের কম, আর রিস্ক টেকিং মেন্টালিটি কম এগুলিতে। তাহলে কী করে, আসলে আমাদের রিসোর্সও কম। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের করা দরকার যেসব রিস্ক টেকিং বিজনেস প্রপোজালগুলিকে আপনার এনকারেজ করা এবং এগুলিতে সাপোর্ট দিয়ে পাশে থাকা। দিস ইজ হাউ আমরা করি। আমরা ধরেন অনেক টাকা এসসিএ মোটরস থেকে আমরা ইয়ং এন্টারপ্রেনারকে ক্রেডিট দিয়েছি, যেখানে ব্যাংক ক্রেডিট দেয় না। আমরা দিয়েছি যে ঠিক আছে, ওকে তুমি একটা হারভেস্টার কিনতে চাও, একটা ট্রাক্টর কিনতে চাও, জাস্ট দিস গিভ আস সাম 15%, 20% ডাউন পেমেন্ট, রেস্ট আমরা 4 বছর 5 বছরের ইনস্টলমেন্ট দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমাদের জন্য একা করা খুবই ডিফিকাল্ট, আমাদের ক্যাশ ফ্লোতে অনেক বড় প্রেশার ক্রিয়েট করে এটা, বাট স্টিল উই ট্রাই। এরকম যদি সবাই মিলে একটু ট্রাই করি আমরা ইয়ং এন্টারপ্রেনারদেরকে, তাহলে এখান থেকে বেরিয়ে আসতেই হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, 1 দশক পরে বাংলাদেশের কৃষি প্রযুক্তিকে আপনি কোথায় দেখেন? 1 দশক পরে এর মধ্যে অনেক বড় ইন্টারভেনশন হবে, যে আপনার ইয়ং পিপলও আসবে। এইসব আমি যেসব কথাগুলি বলছি, এইসব কথাগুলি হয়তো আরও কেউ আরও আমার চাইতে গুরুত্বপূর্ণ এরকম মানুষজন হয়তো চিন্তা ভাবনা করছে, বা এগুলিকে একসাথে অ্যাকোমোলেট করে এগ্রিকালচারে আমরা যদি $15 বিলিয়ন, এটা সামনে রিকোয়ারমেন্ট হয়ে যাবে $30 বিলিয়ন ইম্পোর্ট, এটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে $30 বিলিয়ন বিজনেস বাংলাদেশে এগ্রিকালচারে রেডি। তাহলে এটাকে ভাগ করে নিলে ইয়ং পিপলটা এটাতে অনেক বেশি এখানে ক্যারিয়ার করতে পারবে। এখানে আমরা অনেক বেশি ডাটা সায়েন্টিস্ট বিদেশ থেকে টাকা দিয়ে করতে। আরেকটা আমি দেখি যে বাংলাদেশের মানুষের হয়তো যদি আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারি, তাহলে ফুড হ্যাবিট, ধানের বদলে মনে করেন মিষ্টি আলু খাওয়া, চালের বদলে আপনার ভুট্টা খাওয়া অনেক বেশি হেলদি, আমরা বাইরে গেলে খাই, 5 স্টার হোটেলে গেলে খাই, এগুলি মানুষকে বোঝানো এবং এইসব জায়গায় বিজনেস ক্রিয়েট করা, ফুড রিলেটেড, ফুড চেইনে এবং এগ্রিকালচার চেইনে। আমি শিওর যদি এটাতে বড় পলিসি করে দেওয়া যায়, পলিসি করে যদি আপনার এটা মানুষকে ফিউচারটা দেখানো যায় এবং সবাই এটাকে প্রায়োরিটি হিসেবে চিন্তা করে, যে আপনার ব্যাংকার সে হয়তো এগ্রিকালচারের লোন দিচ্ছে না, কিন্তু তার ভাবা উচিত যে কৃষি পণ্য যদি না পায় তাহলে তার ছেলে হয়তো বিদেশে চলে গেছে, কিন্তু সে বাংলাদেশেই থাকবে, খাবার না পেলে কিন্তু তার হয়তো টাকা আছে, কিন্তু চাইলেই সবসময় নাও পেতে পারে। তাহলে সবারই এই লেভেলে চিন্তা করে ফুড প্রোডাকশনের নিডগুলিকে অ্যাড্রেস করে ন্যাশনাল পলিসি এবং কার কি রোল, কে কতটুকু, এবং এগ্রিকালচার সাবসিডাইজ হতে কোনো অসুবিধা নেই, কারণ ইটস নট এ চয়েস। আপনার সবার জন্যই খাবারটা জরুরি, আপনার জন্য, আমার জন্য, সরকারি দল, বিরোধী দল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবারই খাবার দরকার। এই জন্য এটাকে প্রায়োরিটিটা আছে, কিন্তু এটাকে কোনো জায়গায় হোলিস্টিক অ্যাপ্রোচে নাই, সিমুলেট করা নাই আসলে কী লেভেলে কোন জায়গায়। এগুলিকে একটা পলিসি করে ইয়ং পিপলকে মোটিভেট করে, আমি দেখি যে 10 বছর পরে হয়তো আমাদের এই $30 বিলিয়ন ইম্পোর্টের রিপ্লেসমেন্ট হয়তো $20 বিলিয়ন হয়তো আমরা এখানেই প্রডিউস করবো। আর এই $20 বিলিয়ন কয়েক হাজার ইয়ং পিপল ভাগ করে নিয়ে বাংলাদেশেও মনে করেন যে ইয়ং বিলিয়নার হবে এগ্রিকালচারে, দ্যাট ইজ আমি এক্সপেক্ট করি। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব সুব্রত রঞ্জন দাস, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। এগ্রিকালচার আমার প্যাশনের জায়গা, এখানে কিছু কথা বলতে পারি আমারও অনেক ভালো লেগেছে। যদি এখান থেকে 1-2 মানুষও যদি কোনো কিছু ইনপুট নেয়, তাহলে আমি মনে করবো যে আমার বা আপনার এই এফোর্টটা সাকসেসফুল হলো। ধন্যবাদ।
অনেকে বলেন না যে বাংলাদেশে আসলে কৃষি অর্থনীতি থেকে বেরিয়ে এসে এখন শিল্পভিত্তিক অর্থনীতিতে চলে গিয়েছে। আমরা যখন এই আলোচনাগুলো করি তখন আবার মনে হয় না যে আমরা আবারও কৃষিতে ফিরে গেলে আসলে এবং সঠিক নীতি এবং পলিসি, যেটির কথা বারবার বলছেন সুব্রত রঞ্জন দাস, যে এই নীতিটা যদি করা যায়, কতটুকু কোন ফসলের আবাদ দরকার, কোন শস্যটি কতটুকু দরকার, এটি যদি কৃষককে শুধু বলে দেওয়া যায়, বাংলাদেশের কৃষক কিন্তু ম্যাজিক করতে পারেন। এবং সেই ম্যাজিকটা করা এখন যেহেতু নতুন প্রজন্ম বারবার আসে, তাদের হাতে এই ম্যাজিক করাটা অনেক বেশি সহজ। কাজেই এখানে যদি নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থাকে, আমার মনে হয় তারা সেটি খুব দ্রুত নিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, নতুন নতুন উদ্যোগে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে বোধহয় ভাবার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। শুধুমাত্র বাড়িতে বসে আফসোস করে বসে থাকলে হবে না, বাইরে বেরিয়ে এসে আসলে মাঠে নামতে হবে। তাহলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবার যে কথাটি আমরা বলি, সেটি আসলে সত্যিকারভাবে হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।